সামিনাকে ধাক্কা দিয়ে রেহানা বেগম উত্তেজিত হয়ে বলল, ৯-৬ কথা আমার সাথে বলবে না। আমি আমার ছেলেকে ভালো করে চিনি। তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবে। সামিনা কাঁদো কাঁদো হয়ে বলল, আমি যা বলছি সত্যি বলছি। আপনি চাইলে সত্য মিথ্যা যাচাই করতে পারেন। আমি কি পারি আর পারি না সেটা আমাকে বলতে হবে না। তুমি আর অপমানিত না হতে চাইলে এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও। সামিনা রেহানা বেগমকে বোঝাতে চাইল, কিন্তু রেহানা বেগম উল্টো উত্তেজিত হয়ে সামিনাকে ধাক্কা দিতে দিতে দরজা খুলে বাসা থেকে বের করে দিয়ে দরজা আটকিয়ে দিল। তারপর কিছু সময় কি যেন ভাবলো, তারপর বাসার ভেতরে চলে গেল। শামীম বিছানায় উবুর হয়ে বসে মোবাইলে ভিডিও দেখছে। এই মেয়েটা যা বলছে তা কি সত্যি? মা, কোন মেয়েটার কথা বলছো? আমি সামিনার কথা বলছি। শামীম কিছু সময় কি যেন ভাবলো, তারপর বলল, মা, যদি সত্য হয় তাহলে কি করবে? আর যদি মিথ্যা বলি তাহলে কি করবে? যদি সত্য হয় তাহলে তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। আর যদি মিথ্যা হয় তাহলে তুই যা চাইবি তোকে তাই দিব। তাহলে আমার কাছে জিজ্ঞাসা না করে সামিনাকে তুমি দূর দূর করে বাসা থেকে তাড়িয়ে দিলে কেন? আগে আমাকে জিজ্ঞাসা করতে, তারপর না হয় তখন বলতাম কোনটা সত্য আর কোনটা মিথ্যা। এখন তো চলে গেছে, এখন জেনে তুমি কি করবে? বলেই শামীম বাসা থেকে চলে গেল। রেহানা বেগম মনে মনে বলল, তোর বাপের মতো চিকুন বুদ্ধির চাল চালছিস। আমি বুঝতে পেরেছি মেয়েটা যা বলছে সত্য বলছে। এখন আমি আমার কথা রাখার চেষ্টা করব। পরদিন রেহানা বেগম সামিনার বাসার সামনে এসে কলিং বেলে চাপ দিল। সামিনা দরজা খুলে দিয়ে বাহিরে আসলো। রেহানা বেগমকে দেখে অবাক হয়ে বলল, আপনি কেন এসেছেন আমার বাসায়? আবার অপমান করতে? আমি তোমাকে অপমান করতে আসিনি, আমি প্রমাণ খুঁজতে এসেছি। তুমি তো যাচাই বাছাই করতে বলেছিলে, আমি যাচাই বাছাই করতে এসেছি। আচ্ছা, আপনি 2 মিনিট এখানে দাঁড়ান, আমি ভেতরে যাব আর আসবো। বলেই দরজা খুলে বাসার ভেতরে প্রবেশ করলো। রেহানা বেগম একটু অবাক হয়ে গেল সামিনার ব্যবহারে। সে বুঝতে পারল না সামিনা কেন তাকে এখানে দাঁড় করিয়ে বাসার ভেতরে প্রবেশ করেছে। রেহানা বেগম ভাবছে। এমন সময় সামিনা বাহিরে এসে বলল, আপনি চলে যান, কোনো যাচাই বাছাই করতে হবে না। আর আমি আপনার কাছে যা যা বলেছি সব মিথ্যা কথা। পারলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। রেহানা বেগমের কাছে ব্যাপারটা অদ্ভুত মনে হলো, তাই মুচকি একটা হাসি দিয়ে বলল, তাহলে তুমি বলতে চাচ্ছ তোমার বাবা অসুস্থ না? হ্যাঁ, আমার বাবা অসুস্থ না, আপনি এবার আসতে পারেন। বলেই সামিনা বাসার ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল। রেহানা বেগমের কাছে ব্যাপারটা আরো খটকা লাগলো। সে মনে মনে ভাবল, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে, আর যেভাবেই হোক এই রহস্য আমাকে উদ্ঘাটন করতে হবে। ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গেল। রাতে নেশাগ্রস্ত অবস্থায় শামীম বাসার ভেতরে প্রবেশ করলো। রেহানা বেগম সামনে দাঁড়িয়ে বলল, তুমি সারাদিন বাসায় আসোনি, কোথায় ছিলে? আম্মা, তুমি কি ইদানিংকাল আমার উপর গোয়েন্দাগিরি করছো? তুমি আমার একমাত্র সন্তান, আমার মনে হয় তোমার উপর গোয়েন্দাগিরি করাটা কি আমার অন্যায়? আমি এখন যথেষ্ট পরিমাণ বড় হয়েছি, তাই আমার বিষয়ে তোমার গোয়েন্দাগিরি না করলেও চলবে, কারণ আমি আমার ভালো মন্দ সবই বুঝি। তুমি কি সত্যিই সামিরাকে চেনো না? কেন, তুমি কি যাচাই বাছাই করনি? তোমাকে তো আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, তুমি চ্যালেঞ্জ গ্রহণ করেছিলে। তাহলে সত্য মিথ্যা যাচাই না করে আবার কেন প্রশ্ন করছো? আমার তোমার মুখ থেকে শুনতে ইচ্ছা করছে অতিরিক্ত কোনো কিছু ভালো না, তাই আমার ব্যক্তিগত বিষয় নিয়ে তুমি বেশি নাক গলিও না। বলেই হেলে দুলে বাসার ভেতরে চলে গেল। রেহানা বেগম রহস্যময় একটা হাসি দিয়ে বলল, তুই আমার ছেলে, তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। অনেকটা নষ্ট হয়ে গেছিস, কিন্তু পচে যাওয়ার আগে মলম লাগিয়ে নষ্ট জায়গাটা ভালো করার দায়িত্ব আমাকেই নিতে হবে। পরদিন রেহানা বেগম সামিনার বাসার দরজা খুলে বাসার ভেতরে প্রবেশ করলো। চতুর্দিকে তাকালো, কাউকেই দেখতে পাচ্ছে না। হঠাৎ ড্রয়িং রুমে চোখ পড়ল। রেহানা বেগম দেখতে পেল ড্রয়িং রুমে সোফার পাশে হুইল চেয়ারে এক বয়স্ক লোক বসে কি যেন ভাবছেন। রেহানা বেগম বুঝতে পারল এই লোকটাই সামিনার বাবা। আগে তার কাছে যাই, দেখি তিনি কি বলে। রেহানা বেগম ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। সামিনার বাবার কাছে এসে দাঁড়াতেই সামিনার বাবা মোবারক আলী রেহানা বেগমকে সালাম দিয়ে বলল, আপনি কে? আমি শামীমের আম্মু। শামীম নামটি শোনার সাথে সাথে মোবারক আলী চমকে উঠল। আমতা আমতা করে বলল, আপনি আমাদের বাসায় কেন এসেছেন? আপনি তাহলে শামীমকে চিনেন? এমন সময় সামিরা দৌড়ে এসে তার বাবার পাশে দাঁড়িয়ে বলল, আপনি কেন আবার আমাদের বাসায় এসেছেন? এই মুহূর্তে চলে যান। সামিরার অস্থিরতা দেখে রেহানা বেগম মুচকি হেসে বলল, তুমি সেদিন আমার কাছে গেলে, শামীম তোমাদের সাথে অন্যায় করেছে, তোমাদের সাথে খারাপ আচরণ করেছে, আরো কত কি দোষ আমার ছেলে তোমাদের সাথে করেছে, সেগুলো আমাকে খুলে বললে। আমি বিশ্বাস করলাম না, দূর দূর করে তোমাকে বাসা থেকে বের করে দিলাম। গতকালকে তোমাদের বাসায় আসলাম, ভেবেছিলাম সত্য মিথ্যা যাচাই করব, কিন্তু তুমি সবে অস্বীকার করলে। কিন্তু কারণটা কি? বাবা মেয়ে দুজনেই চুপ, কোনো কথা বলছে না। রেহানা বেগম আবার জানতে চাইল, কারণটা কি, আমাকে একটু খুলে বলবে? এমন সময় উর্মি বাসার ভেতর থেকে এসে বলল, কারণটা হলাম আমি। রেহানা বেগম চমকে উঠল, জানতে চাইল, তুমি কে? আমি হলাম সেই মেয়ে, যে মেয়ের কারণে আজকে এত অশান্তি সৃষ্টি। কিছুই তো বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলো। বুঝতে পারছেন না? বুঝতে হলে তো শুনতে হবে আপনার ছেলের অপকর্মের কথা। কিসের অপকর্ম? মা হয়ে ছেলের অপকর্মের কথা যখন শুনতে চাইছেন তাহলে শুনুন। বেডরুমের ভেতরে ঢুকতেই আমি আপু ও শামীমকে সালাম দিলাম। শামীম আমাকে দেখে এমন ভাবে তাকালো, আমি তাকানো দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম। আপু আমার সাথে শামীমের পরিচয় করিয়ে দিল। আপু বলল, শামীম
শামীম, তুমি আমার ছোট বোনটার সাথে একটু কথা বলো, দুজন দুজনার সাথে পরিচিত হয়ে নাও, আমি ওয়াশরুম থেকে আসছি। আপু ওয়াশরুমের দিকে চলে গেল। আপু রুম থেকে বের হতেই শামীম দরজার কাছে এসে দরজা বন্ধ করে দিল। আমি ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, কি ব্যাপার, আপনি দরজা বন্ধ করলেন কেন? তিনি আমার দিকে কামনার চোখে তাকিয়ে আস্তে আস্তে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি ভয় পেয়ে চিৎকার দিতে চাইলাম, কিন্তু তিনি আমার মুখ চেপে ধরল। তারপর কানের কাছে মুখ নিয়ে বলল, তুমি তো অনেক সুন্দর, তোমার আপুর চেয়েও অনেক সুন্দর। আমি যদি তোমার আপুর সাথে পরিচয় হওয়ার আগে তোমাকে দেখতাম, তাহলে তোমার আপুর সাথে আর প্রেম করতাম না, তোমার সাথেই প্রেম করতাম। আমি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তিনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আবার বলল, কোনো জোরাজুরি করো না, স্বইচ্ছায় আমি যা চাই তুমি আমাকে তাই দিয়ে দাও, তোমার যা প্রয়োজন আমি তোমাকে তাই দিব। বলেই আমাকে বিছানার উপর ফেলে দিল। ক্ষুধার্ত হায়নার মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আপু ওয়াশরুম থেকে বের হয়ে এসে দরজায় ধাক্কা দিল, কিন্তু দরজা বন্ধ। আপু কিছুটা অবাক হলো, কয়েকবার দরজায় ধাক্কা দিল, কিন্তু দরজা খুলছে না। আপু শামীম শামীম বলে ডাক দিল, আমার নাম ধরে ডাক দিল। ভেতরে আমি যে জোরাজুরি করছি সেই শব্দ আপুর কানে ভেসে আসলো। আপু বাহিরে দাঁড়িয়ে অস্থির হয়ে উঠল। একটু পর ঘামে ভেজা শরীর নিয়ে শামীম বাহিরে বের হয়ে আসলো। আপু শামীমকে দেখে চমকে উঠল। শামীম হাসতে হাসতে বলল, তোমার বোনটা ঠিক আছে, একটু টেস্ট করলাম। বলেই শামীম বাসা থেকে বের হয়ে গেল। শামীমের মুখে এমন কথা শুনে আপু দৌড়ে বেডরুমের ভেতরে ঢুকে গেল। বিছানার কাছে এসে কাপড় দিয়ে জড়িয়ে আমাকে ধরে কান্না করতে লাগলো। আমি আপুকে ধরে কান্না করতে লাগলাম। আমার বাবা অসুস্থ, আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে শামীম আমার সর্বনাশ করেছে, নোংরা ভিডিও করে রেখেছে। ওই ভিডিওর ভয় দেখিয়ে দিনের পর দিন আমার শরীরটাকে ও ভোগ করেছে। রেহানা বেগম সব কথা শুনে রাগে ফোঁস করতে করতে বলল, তোমাদের সাথে এমন অন্যায় হচ্ছে, তারপরও তোমরা চুপ করে আছো কেন? সেদিন আমি আসলাম, আমাকে দরজার বাহিরে দাঁড় করিয়ে রাখলে, আমার কাছে মিথ্যা কথা বললে কেন? সামিরা বলল, কেন আপনাকে মিথ্যা কথা বলেছি শুনবেন? তাহলে শুনুন। দরজায় দাঁড় করিয়ে আমি ভেতরে আসতেই দেখি শামীম আমার বাবার মাথায় পিস্তল তাক করে আছে, আর আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি কাছে এসে বললাম, এসবের মানে কি শামীম? শামীম হাসতে হাসতে বলল, আমি জানি আমার আম্মা এসেছে, আর তুমি আমার কাছে জানতে এসেছো তুমি আমার আম্মার কাছে কি বলবে, তাই তো? কিন্তু সত্য কথা হলো, এটা তুমি আমাকে কিছুই বলবে না, তাকে বাসার ভেতরে প্রবেশ করতে দিবে না, আমার আম্মার কাছে যা যা নালিশ করেছো সব মিথ্যা কথা বলে প্রমাণ করবে, আর যদি এটা না করো তাহলে তোমার বাবাকে আমি খেয়ে দেবো। আমি কি করব ভাবতে ভাবতে অস্থির হয়ে গেলাম, কারণ আমি জানি শামীম একটা অমানুষ। তাই চুপচাপ আবার আপনার কাছে ছুটে এসেছিলাম। রেহানা বেগম উত্তেজিত হয়ে বলল, তোমাদের প্রতিটা মানুষের সাথে আমার ছেলে চরম অন্যায় করেছে, বিবেকহীনের মতো ব্যবহার করেছে, আমি ওকে ক্ষমা করব না। পেছন থেকে হাসতে হাসতে পিস্তল হাতে শামীম তার মায়ের পাশে এসে দাঁড়িয়ে তার মায়ের মাথায় পিস্তল তাক করে বলল, আম্মা যা কিছু শুনেছ এখানেই ভুলে যাও, চুপচাপ বাসায় চলে যাও। রাহেলা বেগম হুঙ্কার ছেড়ে বলল, তুই ভুলে যাচ্ছিস আমি তোর মা, তুই কি করে পারলি আমার মাথায় পিস্তল তাক করতে? শত্রুকে কখনো ছোট করে দেখতে হয় না, আর শত্রুকে কতটুকু আপন কতটুকু পর সেটা না ভেবে কে তোমার শত্রু তুমি কার শত্রু তাকে প্রতিহত করার ব্যবস্থা করতে হয়। তাই বলবো আম্মা, তুমি ওদের কথা না ভেবে চুপচাপ বাসায় চলে যাও। আমি বেঁচে থাকতে এই পরিবারটার সাথে আর অন্যায় হতে দিব না। তুই এই মুহূর্তে বাসা থেকে চলে যাবি। আম্মা, আমার পিস্তলের বুলেটের টার্গেট কখনো মিস হয় না, আমি গরম হতে চাই না, তুমি নরম হয়ে এখান থেকে চলে যাও। রেহানা বেগম জিদ করে ছেলের সাথে তর্কে জড়িয়ে পড়ল। তর্কের এক পর্যায়ে শামীম উত্তেজিত হয়ে শুট করতে যাবে, এমন সময় উর্মি একটা লাঠি দিয়ে শামীমের মাথায় আঘাত করলো। শামীম চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। উপস্থিত সবাই চমকে উঠল। প্রিয় ভিউয়ার্স, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আজ হয়তো শামীমের পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে নিজের মায়ের মাথাও পিস্তল তাক করতে দ্বিধাবোধ করেনি। এই কুলাঙ্গারদের এভাবেই শাস্তি হওয়া উচিত। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।